This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, সবথেকে বড় আপডেট বলা যেতেই পারে, তার কারণ আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে আবারও বাড়লো এসআইআর শুনানির সময়, শেষ হবে 14ই ফেব্রুয়ারি। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক্ষেত্রে রয়েছে, আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে স্ক্রুটিনি। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে সময়সীমা বৃদ্ধি হলো, এমনটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে একেবারে বিজ্ঞপ্তি জারি করে। আমি একটু ডিটেলে জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, বিজ্ঞপ্তিতে মূলত কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে? শুভজিৎ, গতকাল শীর্ষ আদালতের নির্দেশের পরে এটা স্পষ্ট হয়ে গেছিল যে 7 দিন শুনানির জন্য সময়সীমা বাড়তে চলেছে। এরপরে সিইও দপ্তর থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয় যে ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার কারণ আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এরপরে যদি তালিকা বের হয় তাহলে অনেকটা সমস্যা হবে ভোটের ক্ষেত্রে। আর তারপর পরই আজকের সিইও তিনি দিল্লিতে যান এবং যাবতীয় তার সঙ্গে কথা বলার পরপরই নির্বাচন কমিশন থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে শুনানির জন্য আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যারা এই মুহূর্তে ইআরও মাইক্রো অবজারভাররা কাজ করছেন যাচাইয়ের ক্ষেত্রে, তাদের সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে 21 তারিখে পর্যন্ত। 21 তারিখ যাচাইয়ের কাজটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। 25 তারিখে যে সমস্ত বুথগুলিতে রেশনালাইজেশনের কাজ রয়েছে সেটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সবশেষে 28 তারিখ এ রাজ্যের জন্য চূড়ান্ত এসআইআর তালিকা প্রকাশের নির্দেশের কথা বলা হয়েছে। খুব স্বাভাবিকভাবে এই এসআইআর তালিকার পরপরই আর কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট সেটা প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে একটাই দাবি, নো এসআইআর নো ভোট। এসআইআর কে শেষ করতে হবে। সে দিনক্ষণ সময় তিথি যাই হোক না কেন সেটা ইসি ঠিক করবেন এবং সেটা শান্তিপূর্ণভাবে হতে হবে। সবাইকে এই এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন রকম শুনানিতে অংশগ্রহণ করতে দিতে হবে। কাউকে এই শুনানির যে পরিধি তার থেকে বাদ রাখা যাবে না। এদিকে গ্রুপ বি নয়, ভেজাল অফিসার, সেই ভেজাল অফিসারের তালিকা দিয়েছে রাজ্য, জানিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন রাজ্য সরকারের দেওয়া 8,505 জন আধিকারিকের তালিকা নিয়ে তিনি বলছেন গ্রুপ বি অফিসারের বদলে পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, অবসরপ্রাপ্তদেরও নাম পাঠিয়েছে রাজ্য। বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। 8,500 ভেজাল তালিকার ঠান্ডা ফোড় করা, সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি ম্যাক্সিমাম নাম্বার অফ দি ফ্রম দ্য লিস্ট দে আর নট দ্য গ্রুপ বি অফিসার। আপনার ক্লার্ককেও গ্রুপ বি বলে দিয়েছে, এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে। রিটার লোকের নাম পাঠিয়েছে, পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, গ্রুপ বি অফিসারের বদলে পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, অবসরপ্রাপ্তদের নাম পাঠিয়েছে রাজ্যে, এরকমই দাবি করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বললো সে যায়, সব থেকে বড় কথা হচ্ছে কাদের বদলে এই তালিকা। মাইক্রো অবজারভার বলে একটা জিনিস তৈরি করেছিল ইলেকশন কমিশন, বিজেপির লেখা চিত্রনাট্য, যে বিজেপির রাজত্ব থেকে বিজেপির সব হাতে গোনা লোকজনদের মাইক্রো অবজারভার বলে পাঠানো, তারাই নাম বাদ দেবে এবং বিজেপিকে জেতার ব্যবস্থা করবে। সুপ্রিম কোর্ট এক থাপ্পড় মেরে পুরো ব্যবস্থাটা বদলে দিয়েছে। তাই গা জ্বালা করছে, গায়ে ফোসকা পড়ছে, পেট কামড়াচ্ছে। তাই জন্য কি করবে, কিছু তো বলতে হবে। তাই জন্য মিথ্যে বানিয়ে বানিয়ে কথা বলছে। উনি যা ইচ্ছে করতে পারেন। সুপ্রিম কোর্টের রায় হয়েছে, তারপরে এই ব্যবস্থা হয়েছে। যদি বেশি কিছু করতে যান তাহলে কিন্তু মানুষ আরো খেপে যাবে। এমনিতেই মানুষকে অনেক কষ্ট দিয়েছেন শুভেন্দু বাবুর মতন লোকেরা, বিজেপি ইলেকশন কমিশনের সাহায্যে সারা বাংলার মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছেন। আর সেই কষ্টের রেজাল্ট ওরা হাতে হাতে পেয়ে যাবেন সামনের নির্বাচনে। এর মাঝখানে যত বেশি এইসব তরপাবেন, যত বেশি হুমকি দেবেন, তত বেশি মানুষ
ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য মনস্থির করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বাংলায় আবারও হারবে বিজেপি। লোকসভায় দাঁড়িয়ে এই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে এটা কোনো সাবধান মানি নয়, এটাই ভবিতব্য। আগে 3বার হেরেছে, এবারও হারতে চলেছে। 2016, 2021, 2024-এর ভোটের রেজাল্টের কথা উল্লেখ করে ঠিক এভাবেই বিজেপিকে চ্যালেঞ্জ করলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের ওই পার্টটুকু, কি বলেছেন তিনি। I will end with 3 dates, 3 moments of history: 2016, 2021 and 2024. 3 elections, 3 verdicts, 3 decisive defeats for the BJP in West Bengal. And after this triple defeat, a 4th one is no longer a warning. It is approaching. অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বলেন, জনগণ যার সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। আমার বিশ্বাস জনগণ, বাংলার জনগণ তৃণমূল কংগ্রেস নামক আপত্তি বিদায় করবে। এদিকে ভোটের আগে কেন্দ্রের যে বাজেট, সেই বাজেটে ফের বাংলাকে বঞ্চিত করা হয়েছে তা নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বললেন শোনাবো। 85 minutes का finance minister का speech था. Bengal was not even mentioned once. Even the freight corridor from Dankuni, referenced in this very budget, was originally announced by the then railway minister in 2009, which was Mamata Banerjee, who is now the chief minister of West Bengal. The constitution promises equality among states, but this government practices preference. Allies are funded while opponents are starved. So this is not a model of cooperative federalism. This is a model of subscription-based federalism. ওনার পিছুমনি যখন হবেন প্রধানমন্ত্রী, তখন সারযুক্ত বাজেট তৈরি হবে। সেই সারযুক্ত বাজেটে ইউরিয়া থাকবে নাকি পটাশ থাকবে নাকি ফসফরাস থাকবে তখন বোঝা যাবে। এখন কেন্দ্রীয় সরকারের যে বাজেট হয়েছে তাতে পশ্চিমবঙ্গের মানুষ খুশি। পশ্চিমবঙ্গ মানুষের কাছে সব অন্তঃসার শূন্য বাজেট বললে হবে না। ওই কালীঘাটের খালপাড়ের যে পর্ণকুটি, সেখানের একটাই কথা, প্রথমে পুরো টাকাটা নবান্নে পাঠিয়ে দাও। ওনারা ঠিক করবেন কারা বেনিফিশিয়ারি নন। তাহলেই এটা ছাড়যুক্ত বাজেট হতো। সেটা যেহেতু হয়নি, সেই জন্য ওনাদের গাত্র দেওয়া হচ্ছে। অন্যদিকে লোকসভায় স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের অনাস্থা প্রস্তাবে কিন্তু তৃণমূল কংগ্রেস নেই। কেন বলছি, তার কারণ কংগ্রেস সহ বিরোধীদের 118 জন সাংসদ সেখানে স্বাক্ষর সই করেছেন, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের কারোর সই নেই। ফলে যে কারণে এই কংগ্রেসের এই যে অনাস্থা প্রস্তাব লোকসভা স্পিকারের বিরুদ্ধে আনা, সেই অনাস্থা প্রস্তাবে 118 জন সাংসদের সই, সেখানে কংগ্রেস সহ বিরোধীদের সই আছে, কিন্তু স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের কারোর সই নেই। কংগ্রেসের মধ্যে যে গঠবন্ধন আছে, এটা তো আর লুকিয়ে রাখার জায়গায় নেই। আজকে তাই কংগ্রেস যে কথাগুলো বলছে, তো আমরা যদি মুখ খুলতে শুরু করি, আমাদের কাছে খবর নেই রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে কে দেখা করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কি কি কথা হয়েছে, সব খবর আছে আমাদের কাছে। পাশাপাশি আরও একটা আপনাদের জানাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এক্ষেত্রে স্পষ্টতই বলেছেন যে লোকসভায় স্পিকারের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের যে অনাস্থা আনার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে স্পিকারের থেকে সদুত্তর না পেলে শুক্রবার অনাস্থা আনতে তাদের কোনো আপত্তি নেই। 2 থেকে 3 দিন সময় দেওয়া যেত স্পিকারকে। ইন্ডিয়া ব্লকের সাংসদের সই করা চিঠি দিতে তৃণমূল কংগ্রেস চেয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা এবার শোনাবো। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে।
যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে ধরুন আজকে সোমবার, আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো, তারপর 3 দিনের মধ্যে যদি আপনি ধরুন এটা ভুল করেছেন, আপনাকে আমাকে সুযোগ দিতে হবে। আপনি আমাকে বলুন, নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কী? এদের আর আমাদের মধ্যে পার্থক্য তো এখানেই, আমরা সুযোগ দিই। সুযোগের যদি আপনি উত্তর না দেন, সদুত্তর আমরা না পাই, তখন আমরা তো নিশ্চয়ই করব। এটা অনেকটা কালীঘাটের কাকুর গলার স্বরের মতো। তার কারণ হচ্ছে, দেখুন, প্রথমে জানতে হবে যে এই তৃণমূল কংগ্রেস মাথাদের বিরুদ্ধে লড়ে না। বিজেপির যারা মাথা, তাদের বিরুদ্ধে লড়াই করেন না। তারা যেটা করেন, তারা মেকি লড়াই করেন, শ্যাডো লড়াই করেন। এবং আপনারা তো জানেন, এর আগেও ইতিহাস আছে বিজেপিকে কিভাবে বাঁচাতে হয়। তৃণমূল ভালো জানে, তারা ওয়াকআউট করে করে বাঁচিয়েছিল। এখন একই রাস্তায় হাঁটছেন, এর নতুন কিছু না। এটা আমাদের জানা বক্তব্য এবং মানুষের এটা জানা সাবজেক্ট। কিন্তু মমতা ব্যানার্জি চোরের মায়ের বড় গলা হলে সেই চোরের মায়ের সঙ্গে সবাইকে লাইন দিতে হবে, এটা সারা ভারতবর্ষের মানুষ মানবে কেন? কংগ্রেস শাসিত রাজ্যেও তো এসআইআর হচ্ছে, সেখানে তো এই সমস্যা হচ্ছে না। এখানে কংগ্রেস কর্মীরা, যেখানে কংগ্রেস আছে, ধরুন মালদায়, মুর্শিদাবাদে যেখানে কংগ্রেস আছে, সেখানে তারাও মার খাচ্ছে। তাদের কথাও ভাবতে হবে অল ইন্ডিয়া কংগ্রেস, যে কারণেই করেনি। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট দিয়ে আপনাদেরকে। অনাস্থা প্রস্তাবের মধ্যেই বড় সিদ্ধান্ত ওম বিড়লার। তিনি জানিয়ে দিয়েছেন যে যতদিন না অব্দি নিষ্পত্তি হচ্ছে এই অনাস্থা প্রস্তাবের, তিনি ততদিন অব্দি লোকসভায় যাবেন না। 9 মার্চ অনাস্থার প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অনাস্থা প্রস্তাবের মাঝে এই বড় সিদ্ধান্ত ওম বিড়লার। স্পিকার ওম বিড়লা আপাতত লোকসভায় যাবেন না, প্রস্তাবের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা। 9 মার্চ অনাস্থার প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে অন্যান্য দলগুলোর সঙ্গেও তারা এই বিষয়ে আলোচনা করছেন। আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনি, আমরা তো 3 মাস আগেও আনতে পারতাম। কংগ্রেস বলেছিল আনার কথা, আপনার মনে আছে। আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি, আমরা গেছি, বৈঠক করেছি, প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী 6টা চিঠি দিয়েছে, আমাদের ডেলিগেশন সিইও অফিস থেকে শুরু করে এখানে গত 3 মাসে নেই করে 100 থেকে 150 চিঠি জমা করেছি, কোনো সদুত্তর আমরা পাইনি। এখন লাস্ট রিসোর্ট ইমপিচমেন্ট। আমার তো এখন মনে হচ্ছে অনাস্থা, ইমপিচমেন্ট এসব খেলা হচ্ছে, এবং ওই কে কার্ডটাতে সই করবে আর কে কার্ডটাতে সই করবে না। তুমি আমারটাতে না করলে আমি তোমারটাতে করবো না, এই চলবে তৃণমূল কংগ্রেসের মধ্যে। এখন ওসব ইমপিচমেন্ট করে কিছু লাভ নেই, কোনো কাজের কাজ কিছু হবে না। কোথায় যাবে হারার পর, সেটা নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা করা উচিত। এবার চলুন শিলিগুড়ির নকশালবাড়ি থেকে নজর রাখা যাক। সেখানে এক তৃণমূল নেতার তাণ্ডবের খবর সামনে আসছে। শিলিগুড়ির নকশালবাড়িতে তৃণমূল নেতা সে দোকান ভাঙচুর করেছে, ভিডিও ভাইরাল হয়েছে, এবং সেই ভিডিও ভাইরাল হতেই নকশালবাড়িতে তুমুল শোরগোল। ধারে সিগারেট থেকে রাজি না হওয়ার আক্রোশে তাণ্ডবের অভিযোগ। কাঠগড়া এলাকার দাপুটের তৃণমূল নেতা পার্থসারথী মুখোপাধ্যায়, শাসক নেতা সহ 4 জনকে আটক করেও পরে ছেড়ে দেয় পুলিশ। দোকানে মাদক বিক্রি হচ্ছিল, মমতা অভিষেককে কুকথা বলেন ব্যবসায়ী। পাল্টা অভিযুক্ত নেতা, তাই বলে আইন হাতে তুলে তাণ্ডব কিভাবে? প্রশ্নের মুখে অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযুক্ত দলীয় নেতাকে শোকজ করা হচ্ছে জানালো তৃণমূল। আপনি দেখছিলেন দাঁড়িয়ে, কেন আটকাননি? কেন? আমি পারবো না, তাই আটকাইনি। তা ভাঙচুর করে কি বলা হলো? অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল। আমি তখন ওইসব বলতে পারবো না, ওইসব শোনার ইয়ে ছিল না আমার। পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ। কি চেয়েছিল আপনার কাছে? সিগারেট বাকি চেয়েছিল, আমি বাকি দেইনি, ব্যাস এই নিয়ে। ওই নেতা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন আপনি নাকি মদ এবং গাঁজা বিক্রি করেন। সেটা এখন
প্রশাসন দেখবে। গত 6 তারিখ রাতের ঘটনা, কার্যত নকশালবাড়ির দোকানে তাণ্ডব চালালেন এক তৃণমূল নেতা। ধারে বাকিতে সামান্য কিছু সামগ্রী চেয়েছিলেন ওই নেতা। ইনি সেই তপনবাবু যার দোকানে হামলা চালানো হয়। তিনি বাকিতে জিনিস দিতে অস্বীকার করেন। তারপরেই সেই দোকানে ঢুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং একই সঙ্গে দোকানে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর পুলিশ এসেছিল, যদিও অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়ার পর শাসক নেতৃত্বের চাপে রাতেই প্রত্যেক অভিযুক্তকে পুলিশ ছেড়ে দেয়। ওই অভিযুক্ত নেতা বলছেন, ওই এলাকায় মদ এবং গাঁজা বিক্রি করতেন এই ব্যক্তি, যে কারণেই সেদিন বাংলার মানুষের স্বার্থে, নকশালবাড়ির আইন শৃঙ্খলার স্বার্থে তিনি দোকানে ঢুকে নীতি পুলিশের ভূমিকা নেন এবং দোকান ভাঙচুর করেন। ভোটের মুখে গোটা ঘটনায় অস্বস্তিতে শাসক নেতৃত্ব। তড়িঘড়ি ওই অভিযুক্ত নেতাকে শোকজ এবং সাসপেন্ড করার দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও এই তপনবাবুর অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত নেতাদের এখনও পুলিশ গ্রেপ্তার করেনি। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, নকশালবাড়ি। একটা দুটো অবধিও দোকান খোলা থাকে। দোকানে হয় কি, কিসের জন্য দোকানটা খোলা থাকে? আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে মানে দোকানওয়ালা রাত্রেবেলা। এর আগেও নকশালবাড়ি থানার ওসি, আগের 2-3 বছর আগে উনি ওসি ছিলেন, শ্রী মানস দাস মহাশয়। উনি এই দোকানটা 10টার সময় বন্ধ করার জন্য বলেছিলেন। আমি সেদিন ওনার দোকানে গেছিলাম রাতের বেলা, যখন আমি ফিরি আমার প্রোগ্রামের থেকে ফেরার পরে, তখন আমি 2-4টে লোককে দেখি, যাদের দেখে আমার ঠিক মনে হলো না, কিছু একটা ব্যাপার আছে। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, হঠাৎ বলে যে আমি যেটা করছি তোমাদের মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই যে আটকে দেবে। ফট করে আমাকে বলছে যে আমাদের কাছে যত পয়সা আছে তোমাদের মমতা ব্যানার্জিকে 2 সেকেন্ডের মধ্যে কিনে নেব, তোমাদের পার্টিকে কিনতে আমাদের 2 সেকেন্ড টাইম লাগবে, অভিষেক ব্যানার্জিকে কিনতে 2 সেকেন্ড টাইম লাগবে আমাদের কাছে, আমাদের যা পয়সা ক্ষমতা আছে। আমি আমার দিদির নামে শুনবো ওখানে দাঁড়িয়ে? আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। কোনোভাবে আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের টিএমসি আমাদেরকে বলেছে, এই বরদাস্তটা আমরা কোনোভাবেই করবো না। একটা কথা আপনাকে বারবার বলে দিচ্ছি, এই সব জিনিস আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। আপনার খবর পেয়ে যাবে আজকাল। অরুণ ঘোষের এখানকার যিনি সভাধিপতি আছেন এবং তৃণমূলের জেলা কোর কমিটির যিনি মেম্বার আছেন, তিনি সশরীরে থানাতে নাকি 2বার গেছিলেন, একবার রাতের বেলা এবং তারপর সকালবেলা আরেকবার গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছেন এবং তার নেতৃত্বেই পুরো বিষয়টা হয়েছে। শাসক নেতারা তো স্বাভাবিকভাবে তাদের রত্ন, যে যত এই ধরনের সন্ত্রাস করবে, যে ধরনের গুন্ডামি করবে, তারা তাদের কাছে এক একটা রত্ন, তারা তাদের সম্পদ, তাদেরকে কী করে বড় বড় পদ দেওয়া যায় এবং তাদের কোনো আপদ বিপদ হলে কী করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করা যায়, সেই চেষ্টা তৃণমূলের সবসময় থাকে। এবং যেভাবে তৃণমূলের নেতাদের এই যে সন্ত্রাস দাদাগিরি চলছে, তাতে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ তো যাওয়ার কোথাও জায়গা নেই। ওই জন্য আগামী 26-এর নির্বাচনে এই তৃণমূল সরকারকে বিসর্জন দিতে হবে। বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, বাংলার শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের এটা করতে হবে।